হ্যাঁ, জন করছি, দেখো। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা মানে আজকেই আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। এই অধ্যায়ে আর তেমন কিছু নাই। এই অধ্যায়ে আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিক, দুইটা টপিক, একটা হলো আয়োডিমিতি, একটা হলো আয়োডোমিতি। অনেকটা কথাটা মানে ওয়ার্ডটা একটু সেম। আয়োডিন, এটা ইংরেজিতে আয়োডিমেট্রি, আর একটা হলো আয়োডোমেট্রি। ওকে, তো দুইটা কি বা আলাদা, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, যে তার মধ্যে স্পেশালটা মানে কোনটা কোনটা কিরকম বা কোনটাতে কি হয়, মানে এই জিনিসটা হলো কাজটা করবে এখানে জারণ বিজারণ বিক্রিয়াই হবে, বাট এখানে যে কাজটা করা হবে সেই কাজটা করা হবে তোমার দিয়ে, আয়োডিন দিয়ে কাজটা করা হবে। ঠিক আছে, তো আমরা এখানে টাইট্রেশন করব আর কি। আমরা টাইট্রেশন যে বিক্রিয়া আমরা ছিল, টাইট্রেশন কি ছিল, যে একটা জানা থাকবে ওইটার সাহায্যে আরেকটা জানবো আমরা। ঠিক আছে, টাইট্রেশন জিনিসটা ছিল কি, একটা তুমি জানো, ওই জানাটার সাহায্যে তুমি অজানাটা বের করবে, যে অজানাটা কি পরিমাণ আছে, তার ঘনমাত্রা কত, তার পরিমাণটা নির্ণয় করবা জানাটার সাহায্যে। এটাকে আমরা কি বলছিলাম, টাইট্রেশন বলছিলাম। এখানেই আমরা করব কি, একটা কাজে একটা সময় করব কি, আয়োডিনের পরিমাণ আমি জানি, সেই আয়োডিন দিয়ে আমি আরেকটা পদার্থের কি করব, পরিমাণ নির্ণয় করব। অথবা তুমি আরেকটা পদার্থের পরিমাণ জানো, সেটা দিয়ে তুমি আয়োডিনের পরিমাণটা নির্ণয় করবা। ঠিক আছে, এটাই হলো কি এই প্রসেসটা, যে আমাদের আয়োডোমিতি আর আয়োডোমিতি, সেটা আমরা প্রসেসটা এখানে, এই প্রসেসটা এইভাবে দেখানো হয়। তো আমরা কোনটা কি হবে, মানে আয়োডিমিতি কোনটা, আয়োডোমিতি কোনটা। তো দেখো আমরা একটু এখানে আমরা মার্ক করে দেখাই আমাদের, দেখো ওয়ার্ডটা একটু চেনা, মানে ওয়ার্ডটা যদি তুমি একটু খেয়াল করো, যে এখানে কি দেওয়া আছে, দেখো প্রথমে কি আয়োডিমিতি। আচ্ছা, মিতি পরে, মিতি ওয়ার্ডটা দেখো, খেয়াল করে এই পর্যন্ত দেখো। আয়োডি, আয়োডি মানে কি, অনেকটা আয়োডিন, মানে ওয়ার্ডটা ঠিক আছে, আয়োডিনের সাথে আয়োডি নটা বাদ দিছে জাস্ট। ঠিক আছে, তো এই আয়োডিমিতিতে কি করা হয়, এই আয়োডিন দ্বারা অন্য পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, আয়োডিন দ্বারা অন্য পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। আচ্ছা, আয়োডিন জিনিসটা কি, একটা জারক, একটা জারক। এই আয়োডিনের সাহায্যে দেখো বিজারক পদার্থের পরিমাণটা আমরা নির্ণয় করব, যে পদ্ধতিতে আয়োডিনের পরিমাণ জানো। আচ্ছা, যে পদার্থের পরিমাণ জানা থাকে সেটাকে কি বলা হয়, প্রমাণ দ্রবণ বলা হয়। ঠিক আছে, এজন্য এখানে যেহেতু আয়োডিনের পরিমাণটা তুমি জানো, এই জন্য আমরা আয়োডিনকে বলছি কি, প্রমাণ আয়োডিন দ্রবণ। ঠিক আছে, প্রমাণ আয়োডিন দ্রবণ কেন বলছি, কারণ এখানে তুমি আয়োডিনের পরিমাণটা জানো। আয়োডিন জানো মানে কি, জারকের পরিমাণটা জানো। তো এটাকে তুমি টাইট্রেশন করবা, টাইট্রেশন করে কি করবা, বিজারক পদার্থের পরিমাণটা তুমি নির্ণয় করবা এই আয়োডিনের সাহায্যে। তখন আমরা তাকে কি বলবো, আয়োডিমিতি বলবো। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, কোন কোন ধরনের বিজারকগুলোর পরিমাণ নির্ণয় করা হয়, সকল ধরনের বিজারকের পরিমাণ নির্ণয় করা হয় না। কিছু কিছু বিজারক আছে ফিক্সড, যেমন সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড ইত্যাদি বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিটাকে কি বলা হয়, আয়োডিমিতি বলা হয়। ঠিক আছে, এখানে আমাদের প্রমাণকে আয়োডিন, আর অজানাকে বিজারক, কারণ আয়োডিনটা একটা জারক। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে এটা হলো তোমার প্রমাণ, তো এটাকে আমি পি দিয়ে চিহ্নিত করতেছি, এটা হলো প্রমাণ। ঠিক আছে, আর এটা হলো অজানা, এই জন্য আমি ও দিয়ে চিহ্নিত করলাম। ওকে, তাহলে দেখো এখানে আমি আয়োডিনের সাহায্যে আমি কি কি নির্ণয় করতেছি, সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা আমি নির্ণয় করতেছি। তাহলে এটাকে আমি বলবো আয়োডিমিতি। ওকে, আচ্ছা, এই যেখানে আমি লিখেও দিছি, আয়োডিন দ্বারা অন্য পদার্থের পরিমাণ নির্ণয়, কারণ এখানে আয়োডিনটা হলো প্রমাণ, আর বিজারকটা হলো কি, অজানা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব আয়োডোমিতিতে। ওয়ার্ড দুইটা অনেকটা সেম, এজন্য প্যাচ লেগে যায়, তো একটু খেয়াল করে পড়বা তোমরা। ওকে, আচ্ছা দেখো, এবার হলো আমরা আয়োডোমিতিতে আসি, এই যে আমাদের আয়োডোমিতি। ওকে, তো আয়োডোমিতিতে কি করা হয়, ঠিক আছে, এখানে একটু এটা একটু প্রসেসটা একটু বড়। ঠিক আছে, তো প্রসেসটা বড়, আমাদের কোনো সমস্যা নেই, প্রসেস বড় হোক, কি সমস্যা। ওকে, আয়োডোমিতিটাতে কি করা হবে, তুমি কি করবা, তোমাকে এখানে কি করবে, তোমার ধরো সাপোজ ধরো তোমার, এখানে তোমার কি করা হবে, এখানে তোমার আয়োডিনের পরিমাণটা নির্ণয় করবো আমরা। তো আয়োডিনের পরিমাণটা আগে কিভাবে নির্ণয় করবো সেটা দেখো, খেয়াল করো এখানে, দেখো আমি কিভাবে প্রসেসটা দেখো। মানে এখানে আয়োডিনটা প্রমাণ থাকবে না, প্রমাণ থাকবে বিজারক, প্রমাণ থাকবে এখানে, মানে এখানে বিজারকটা প্রমাণ থাকবে, আর আয়োডিনটা থাকবে অজানা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কিভাবে করা হবে দেখো, খেয়াল করো, প্রথমে এখানে দুইটা বিক্রিয়ার সাহায্যে করা হয়, আয়োডোমিতিটা দুইটা বিক্রিয়ার সাহায্যে করা হয়। তো কি করা হয়, প্রথমে দেখো খেয়াল করো, এই যে দেখো পটাশিয়াম আয়োডাইড একটা লবণ। ঠিক আছে, তো কি করব, এই কপার সালফেট দিয়ে পটাশিয়াম আয়োডিন থেকে আয়োডিনটা আমরা বের করব। এই যে দেখো আয়োডিনটা আমরা বের করলাম, বিমুক্ত আয়োডিন, এই আয়োডিনটাকে বলা হয় কি, বিমুক্ত আয়োডিন।
তো এই বিমুক্ত আয়োডিনটাকে এখন আবার কি করতে হবে, কতটুকু আয়োডিন বিমুক্ত হয়েছে সেই বিমুক্ত আয়োডিনের পরিমাণটা আবার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমি আয়োডিনের পরিমাণটা আসলে জানি না, কতটুকু আয়োডিন বিমুক্ত হয়েছে সেটা আমি জানি না। তো এটা জানার জন্য আমরা কি করব, একটা বিজারক নিব। বিজারকটার পরিমাণটা আমার জানা থাকতে হবে। তো বিজারক কেন নিব, কারণ আয়োডিন একটা জারক। তো এই যে বিমুক্ত আয়োডিনটাকে পরবর্তীতে একটা বিজারকের সাথে বিক্রিয়া করা হবে। এই যে দেখো সোডিয়াম থায়োসালফেট, এখানে আমার সোডিয়াম থায়োসালফেটটা হলো প্রমাণ, মানে আমি এটা জানি। ঠিক আছে, এটা আমি জানি। তো এই যে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট, আর এখানে আয়োডিনটা হলো অজানা, এই জন্য ও দিলাম। তাইলে এই যে দেখো বিমুক্ত কতটুকু, আরেকটা বিক্রিয়া থেকে কতটুকু আয়োডিন বিমুক্ত হয়েছে, সেইটুকু আয়োডিন তোমার কি করা লাগবে, তোমার নির্ণয় করা লাগবে। তো নির্ণয় করার জন্য ওইটুকু বিমুক্ত আয়োডিনকে আমি একটা জানা বিজারকের সাহায্যে বিক্রিয়া করাবো। জানা বিজারক মানে কি, ওই বিজারকের পরিমাণটা আমি জানি। বিজারকের সাহায্যে আমি সাথে কি করাবো, আমি বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে কি হবে, আমার বিজারকটা জানা, তাহলে আমি কি সহজেই জারকের পরিমাণ মানে আয়োডিনের পরিমাণটা আমি কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। এটাই হইলো আয়োডোমিতি। ঠিক আছে, এটাই হলো আমাদের আয়োডোমিতি। তো এটার জন্য বিভিন্ন জারক পদার্থ ইউজ করা হয়। তো দেখো এখানে এই যে খেয়াল করো, এই যে তোমার কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদির পরিমাণ নির্ণয় করা যায়, এরকম কিছু পদার্থ নেওয়া হয়, মানে এগুলো ইউজ করা হয় জারক হিসেবে। তো প্রথমে তো আমাদের পটাশিয়াম আয়োডাইডটা হলো বিজারক, ঠিক আছে, আর কপার সালফেট হলো জারক। তো আমরা কি করবো, এই বিজারক পদার্থ থেকে প্রথমে আমরা আয়োডিনটা বিভক্ত করব। তো আয়োডিনটা বিভক্ত করে সেই আয়োডিনের পরিমাণটা নির্ণয় করার জন্য আরেকটা বিজারক আমরা কি করব, ইউজ করব। এটাই হলো আমাদের কি আয়োডোমিতি আর কি, আয়োডো এটা। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে এই যে এখানে আমি লিখে দিছি, অবশ্য অন্য পদার্থ দ্বারা বিভক্ত আয়োডিনের পরিমাণটা এখানে কি করা হয়, নির্ণয় করা হয়। ঠিক আছে, তো এখানে আমরা দেখো ফাইনালি আমরা একটা কনক্লুশনে আসতে পারি। দেখো দেখো একটু জুম করে দিলাম। আচ্ছা দেখো এবার এখানে আমরা একটা কনক্লুশন আসবো। কনক্লুশনটা জিনিসটা আসলে কি, এখানে আমাদের একটা ম্যাথ আছে, ছোট একটা ম্যাথ আছে, আমরা ওই যে আগের ম্যাথ গুলোর মতোই। বাট এখানে আমাদের এই যে বিক্রিয়া দুইটা তোমার জানা থাকা লাগবে, একটু মুখস্থ করে রাখবা। ঠিক আছে, এই বিক্রিয়াটার সমতাকরণ আমরা পড়ছি, সোডিয়াম থায়োসালফেটেরটা, ওইটা পড়ে নিয়ে ওইটা লাগবে না, জাস্ট একটু মুখস্থ করে রাখো। ঠিক আছে, মুখস্থ করে বলতে কি, ওই ইয়াগুলা কি জানো, তোমার মূল সংখ্যাগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে আবার মেইনলি দেখো আমাদের কি কি লেখা যায়, মানে এখানে দুইটা বিক্রিয়াকে একসাথে সমতা করে আমি কি কি লিখতে পারি। সমতা করা মানে সমতাকরণ বা সমাকৃতকরণ বলা হয় এটাকে, সমতাকরণ বলা হয় না, এটাকে সমাকৃতকরণ। সমাকৃতকরণ কি, এখান থেকে আমরা কয় মল কপার সালফেট আছে সেটাই কোর্সটা আমরা কি লিখতে পারি। দেখো কি কি সমাকৃত মানে কি, এটা আমি একটু বলি। যেমন এখান থেকে দেখো 2 মোল কপার সালফেট, তারপর কি অবের চিহ্ন দিতে পারি 3টা ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল কি দিতে পারি 4 মোল পটাশিয়াম আয়োডাইড। তারপর কি অবের দিয়ে কি দিতে পারি 1 মোল পটাশিয়াম আয়োডাইড। এটা হলো একটা ডাইমার, এটা এটা সবসময় ডাইমার হিসেবে থাকে। আচ্ছা তারপর কি লিখতে পারি 1 মোল আয়োডিন। তারপর কি লিখতে পারি 2 মোল পটাশিয়াম সালফেট। তারপর অবের দিয়ে কি লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তারপর অবের দিয়ে কি লিখতে পারি 1 মোল আয়োডিন। তারপর অবের দিয়ে কি লিখতে পারি 1 মোল সোডিয়াম টেট্রাথায়োনেট। তারপর কি আরেকবার আমরা আহ, অবের দিয়ে কি লিখতে পারি 2 মোল সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখানে দেখো আমরা কোনটা কোনটা নিছি, কপার সালফেট নিছি, আর কি নিছি সোডিয়াম থায়োসালফেট নিছি, আর আমরা আয়োডিনটা নিছি। ঠিক আছে, তাহলে এগুলো আমরা সমাকৃত করে কি লিখতে পারি, 2 মোল কপার সালফেট, তারপর কি লিখতে পারি 1 মোল আয়োডিন, অবের দিয়ে কি লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট। এই যে দেখো লিখতে পারি। এগুলো আমি নিছি কারণ এগুলো আমার বেশি কাজে লাগবে, বাকিগুলোর পরিমাণ আমার তা লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি আয়োডিনটা বাদ দিই, তাহলে আমরা কি করতে পারি, কপার সালফেট আর সোডিয়াম থায়োসালফেটের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। এই যে দেখো দুই দুই আছে, দুই দুই কাইটে দিলে কি হয়, 1 মোল সোডিয়াম থায়োসালফেট, অবের দিয়ে কি লিখতে পারি 1 মোল কপার সালফেট। এগুলো হলো সমাকৃত করা, যে তাদের তুল্য পরিমাণটা সমান থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার ম্যাথ করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় কেন আমি এই জিনিসটা করলাম। ঠিক আছে, একটা ম্যাথ করব আমরা। এই ম্যাথটা যে ম্যাথটা করবো সেটা কবির স্যারের বইতে আছে, এটা তোমাদের ইয়ার বইতে নাই। কি জানো, তোমাদের হ্যাঁ তোমাদের হারাধন নাগের বইতেও আছে, কিন্তু এইভাবে একদম ম্যাথ আকারে লিখে দেওয়া নেই। ঠিক আছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, এবার দেখো বিক্রিয়াটাতে কি করা হয়েছে। বিক্রিয়াটাতে কি করেছে, বলছে যে তোমার কাছে 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণ আছে। এই যে এটা আমি মার্ক করে দিলাম। ঠিক আছে, 50 মিলিলিটার কি আছে, কপার সালফেট দ্রবণ আছে। দ্রবণে অতিরিক্ত কপার সালফেটে আমি কি অ্যাড করব, পটাশিয়াম আয়োডাইড অ্যাড করব। ঠিক আছে, কপার সালফেটে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করলে কি বিক্রিয়া হয়, এই যে বিক্রিয়াটা তোমাদের যেটা একটু মুখস্থ রাখতে বলছি, এটা এই যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা হইলো।
এই বিক্রিয়াটা তো হইলে মানে এই বিক্রিয়াটা আমি একটা বেশি করে দিচ্ছি। এই বিক্রিয়াটা হইলে আমাদের কি হইলো, মানে এই বিক্রিয়াটাতে আমরা কি পাবো, মানে এই বিক্রিয়াটাতে আমরা কি পেলাম যে কপার সালফেটে যদি আমরা পটাশিয়াম আয়োডাইডটা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, এই বিমুক্ত আয়োডিন পাবো। আমাদের টার্গেট হলে বিমুক্ত আয়োডিনের পরিমাণটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই বিমুক্ত আয়োডিনটাকে আমরা টাইট্রেট করব। টাইট্রেট আমরা দেখো, আমি একটু এখানে একটু মুছে গেছে, আমি একটু এদিকে দিতে পারি এটা। দেখো আমি টাইট্রেট করতে দেখো, খেয়াল করে এখানে দেখো, এই যে বিমুক্ত যতটুকু আয়োডিন আছে ওই আয়োডিনটাকে টাইট্রেট করতে, টাইট্রেট করা মানে কি, ওই বিক্রিয়াটা ওইটার সাথে বিক্রিয়া করাতে, বিক্রিয়া করাতে মানে ওইটার সাথে আমি জারণ বিজারণ বিক্রিয়াটা করাবো। ওইটার জন্য আমি সোডিয়াম থায়োসালফেট কতটুকু নিছি দেখো, আয়োডিনটাকে আমরা জানি টাইট্রেট করাতে সোডিয়াম থায়োসালফেট ইউজ করা হয়, কতটুকু নিছি, 0.15 এম। আচ্ছা একটু জুম আউট করে দিই তাহলে তো হয়, 125% বেশি, 100% বেশি। ওকে, এবার দেখো এই যে, ঠিক আছে, আমরা এটা মুছে ফেলি। আহ দেখো খেয়াল করো, এই যে যতটুকু আয়োডিন তোমার কি হয়েছে, বিমুক্ত হয়েছে, ওইটুকু আয়োডিনকে পুরোপুরি টাইট্রেট করতে, টাইট্রেট করতে বলতে পারো, বিজারিত করে বলতে পারো, বা বিক্রিয়া করাতে বলতে পারো। আমরা সোডিয়াম থায়োসালফেট নিচ্ছি কত, 0.15 এম, 35 ml। সোডিয়াম থায়োসালফেট নিচ্ছি কত, 0.5 এম, 35 ml। তাইলে কতটুকু কপার 2+ ছিল, মানে কপারের ভরটা নির্ণয় করতে বলছে, কপার 2+ আয়ন ছিল। কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করা মানে কি, কপারের ভর নির্ণয় করা, একই কথা। কারণ কপার 2+ আর কপারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কপারের মধ্যে দুইটা ইলেকট্রন বেশি আছে। এখন দুইটা ইলেকট্রনের ভর না অনেক নগণ্য পারমাণবিক ভরের তুলনায়। এই জন্য কপার আর কপার 2+ এর মধ্যে ভরের তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে, চার্জের পার্থক্য আছে। তো এটা আমরা কিভাবে করব, দেখো আমরা কি করতে বলছে, আয়োডিনের তো টাইট্রেট করতে লাগছে, ওকে। আমাদের জিনিসটা কার কার মধ্যে সম্পর্ক দেখাইতে বলছে, আমাদের সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে বলছে কপারের পরিমাণ। তাহলে সোডিয়াম থায়োসালফেট আর কপার যেই জায়গায় আছে সেই জায়গার সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। কপার আমরা কি, কপারের প্রধান উৎসটা কি, কপার সালফেটেই আমরা যাব। তাহলে আমাদের এই যে দেখো দুইটা বিক্রিয়া, আমাদের টাইট্রেশন দুইটা বিক্রিয়া, আমরা প্রথমে কি করছি, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড যোগ করছি যে এই বিক্রিয়াটা হবে, ঠিক আছে। তারপর আমরা বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে আমরা কি ইউজ করছি, সোডিয়াম থায়োসালফেট ইউজ করছি, এই যে সেকেন্ড বিক্রিয়াটা হবে, ঠিক আছে। তাইলে আমাদের দেখো কি করতে বলছে, সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কপারের পরিমাণ। তাহলে কপার কোথায় আছে, এই যে কপার সালফেট আছে, ওকে। আর সোডিয়াম থায়োসালফেট কি নিচে আছে। তাহলে তাদের সমাকৃত করে লিখি, সমাকৃত করে লিখলে কি লেখা যায়, 2 মোল কপার সালফেট, এই যে দেখো আমি লিখছি এখানে 2 মোল সোডিয়াম থায়োসালফেট, অভেদ দিয়ে কি লিখতে পারি, 2 মোল কপার সালফেট, ওকে। দুই পাশে 2 দিয়ে কেটে দিলে কি লেখা যায়, 1 মোল সোডিয়াম থায়োসালফেট, অভেদ দিয়ে কি লিখতে পারি, 1 মোল কপার সালফেট, আর 1 মোল কপার সালফেটকে কি লিখতে পারি, 1 মোল কপার 2+। সালফেটটাকে আমরা বাদ দিয়ে লিখলাম, কারণ আমাদের সালফেটের পরিমাণ নির্ণয় করতে বলে নাই, আমাদের নির্ণয় করতে বলছে কপারের পরিমাণ। যদি পুরো বলতো কপার সালফেটের পরিমাণটা নির্ণয় করতে, তাহলে আমি কপার সালফেট দিতাম। এই জন্য যেহেতু কপারের পরিমাণ নির্ণয় করতে বলছে, এই জন্য আমি জাস্ট কপার দিলাম, ওকে। আচ্ছা, তাহলে দেখো 1 মোল দ্বারা জারিত হয় কয় মোল কপার, আচ্ছা জারিত না, এখানে বিজারিত আর কি। 1 মোল দ্বারা বিজারিত হয় কত মোল, 1 মোল সোডিয়াম থায়োসালফেট দ্বারা বিজারিত হয় কত মোল কপার, 1 মোল কপার। তাহলে আমরা 1 মোল সোডিয়াম থায়োসালফেটের জায়গায় কি লিখতে পারি, আমরা জানি 1 মোলকে কি লেখা যায়, 1 লিটার 1 মোলার। 1 লিটারের জায়গায় কত লেখা যায়, 1000 মিলিলিটার 1 মোলার। তাহলে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট লাগে কত মোলের জন্য, 1 মোল কপারের জন্য, ঠিক আছে। তাহলে 1 মোল কপার মানে কত গ্রাম, 63.5 গ্রাম, এটা মনে রাখতে হবে, তার পারমাণবিক ভর কপার, ঠিক আছে। তাহলে আসলে, আর সোডিয়াম থায়োসালফেটের আসল পরিমাণটা কত, 35 ml, 0.15, তাহলে কত, এই যে 1000 ml 1 m সোডিয়াম থায়োসালফেট প্রয়োজনকারী বিমুক্ত, মানে তোমার বিমুক্তকারী যে কথাটা বলছো ওগুলো না লিখলেও হবে, সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয় 1 মোল কপারের জন্য, ঠিক আছে। তাইলে আমাদের অরিজিনাল পরিমাণটা কত, 35 ml, 0.15 মোলার আয়তনে, মানে এত সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয় কতটুকু হবে, তাহলে এই যে 35 আর 0.15টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। উপরে তো 63.5 আছে, এই যে এখানে লিখে নিই আমরা, এখানে আমরা 63.5টা আমরা লিখে দিব, 1 মোল বা 63.5, এটা আমরা লিখে দিব এখানে 63.5 গ্রাম। তাহলে আমাদের সুবিধা হবে, 1 মোল বা 63.5 গ্রাম। তাহলে কি হবে, এই 1000 আর 1টা নিচে চলে যাবে, 1টা দেখায় নাই। তাহলে 63.5 ইন্টু 35 ইন্টু 0.15 ভাগ কত, 1000। এই যে দেখো এত গ্রাম কপার 2+ ছিল তোমার ওই দ্রবণে, মানে 50 ml কপার সালফেটের যে দ্রবণ ছিল ওই দ্রবণের মধ্যে ভর কতটুকু ছিল, 0.333 গ্রাম, 333 গ্রাম।
ঠিক আছে, এই হলো আমাদের আয়োডোমিতি। এটা ঠিক আছে, এটা হলো আয়োডোমিতি ছিল। পরীক্ষা একটা কোশ্চেন খুব বেশি আসে, দুইটা কোশ্চেন আসে। এক হইলো সংজ্ঞাটা আসে, আয়োডোমিতি বা আয়োডিমিতি, দুইটার একটা সংজ্ঞা আসে। দুইটার মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেনের জন্য। এই অধ্যায় থেকে খুব বেশি অনুধাবনমূলক কোশ্চেন নাই। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেন এটাই, যে আয়োডোমিতি আর আয়োডিমিতি এই দুইটার মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, পার্থক্য তো বুঝতেই পারতেছো কোনটা। প্রথমে সংজ্ঞা দিয়ে টাইপের একটা পার্থক্য লিখবা। একটাতে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, আর একটাতে আয়োডিন দিয়ে বিজারকের পরিমাণ নির্ণয় করা হয়। একটাতে আয়োডিন প্রমাণ থাকে আর একটাতে বিজারক প্রমাণ থাকে। এরকম এরকম দুই তিনটা দুই তিনটা তোমার পার্থক্য দেখা দিলে দুই দুই পেয়ে যাও। ঠিক আছে, পার্থক্যটা নিজেরা বানাই দিও, এটা বইয়ে কোথাও নাই, আমিও বানাই দিলাম না। আমি তো বুঝাই দিলাম, পার্থক্য বানানোর কাজটা তোমাদের। ঠিক আছে, আমাদের আয়োডোমিতে শেষ, জারণ বিজারণ শেষ আর কি। জারণ বিজারণ আর কিছু না। আমাদের লাস্ট একটা টপিক আছে, ছোট্ট একটা টপিক। আমাদের ছোট্ট টপিকটা হলো বিয়ার ল্যাম্বার্ট সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা কি করি? আচ্ছা, তোমাদের বলতে হতে পারে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমাদের একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় আর কি, এই সূত্রটা আর কি। তো এই ঘনমাত্রা নির্ণয় মানে জিনিসটা আসলে কি সেটা একটু বলি। তোমাদের ঘনমাত্রা নির্ণয়ের অনেক প্রসেস আছে। আমরা ঘনমাত্রা ইকুয়াল টু কি জানি? এন বাই ভি একটা সূত্র ছিল, পিপিএম এর সূত্র ছিল, মোলারিটি সূত্র ছিল, ডাব্লিউ টু 1000 বাই এফ ভি। তো ওইখানে তোমার আহ ভরটা জানা লাগে, এই সেই জানা লাগে, অনেক কিছু জানা লাগে। তোমাকে যদি ভর দেওয়া থাকে তাইলে তুমি ওইখানে ঘনমাত্রাটা কি করতে পারবা। আচ্ছা সরি, দেখো, তো তোমাকে যদি ভরটা যদি দেওয়া থাকে তাইলে তুমি কি করতে পারবে, ওইখানে তুমি পরিমাণটা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, যদি তোমার কিছুই না দেওয়া থাকে, তো ভর টর কিচ্ছু দেওয়া নাই, তোমাকে একটা দ্রবণ দিয়ে দিল, যে এরকম একটা দ্রবণ দিয়ে দিল, এরকম একটা দ্রবণ দিয়ে দিল, দ্রবণ দিয়ে দিয়ে বললো যে তোমাকে ঘনমাত্রাটা কি করতে বললো, নির্ণয় করতে বললো। ঠিক আছে, তো ঘনমাত্রাটা এখানে আমরা কিভাবে নির্ণয় করবো, বা এই সকল দ্রবণের ঘনমাত্রা আমরা কিভাবে এনে অন্য কোনো ওয়েতে ঘনমাত্রা নির্ণয় করা যায় কিনা। ঠিক আছে, জাস্ট আমাকে ভর ঠরটা কোনো সূত্র লাগবে না কিচ্ছু, মানে এরকম ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো কিনা, বা সূত্র ওই টাইপের সূত্রগুলা বাদে, সূত্র এখানেও লাগবে বাট ওই টাইপের সূত্রগুলা বাদে কোনো সূত্র বা অন্য কোনো প্রসেস ইউজ করে কি আমরা নরমালি এই ঘনমাত্রাগুলো কি করতে পারবো কিনা, নির্ণয় করতে পারবো কি না। ঠিক আছে, তাহলে দেখো, এখানে কিভাবে আমরা নির্ণয় করতে পারবো, বা আমাদের এখানে প্রসেসটা কি। ঠিক আছে, তো আমরা প্রসেসটা এখানে একটু খেয়াল করো। এই যে যে একটা একটা তোমার একটা পাত্র আছে, এই পাত্রে একটা নমুনা দ্রবণ আছে, তোমাকে বললো যে এই দ্রবণের ঘনমাত্রাটা আমাকে বের করে দেখাও। তো দ্রবণের ঘনমাত্রাটা আমরা বের করে কিভাবে দেখাবো, দেখো, একটা আমরা আয়তাকার একটা পাত্র নিব, একটা আয়তাকার একটা পাত্র নিচ্ছি আমরা। তো আমরা আয়তাকার পাত্রটা নিব, তারপর আমরা এখান দিয়ে একটা আলোক রশ্মি যাইতে দিব। একটা আলোক রশ্মি এই পাশ থেকে আমরা একটা ধরে, এখানে একটা লাইট সোর্স আছে। ঠিক আছে, এই পাশে একটা লাইট সোর্স আছে, ওকে। এই লাইট সোর্স থেকে একটা আলোক রশ্মি এদিক থেকে আমি যাইতে দিব। তো আলোক রশ্মি এই পাশে যখন থাকবে, তার তীব্রতা ধরো আই নট, আলোর তীব্রতা, ওকে। আচ্ছা, আলোটা যখন দ্রবণের মধ্যে দিয়ে যাবে, তীব্রতা কিন্তু তার কমে যাবে। অনেকটা হয় না, যে তোমার ধরো তুমি যদি একটা আসতেছে, সূর্য থেকে আলো আসতেছে, তুমি যদি একটা গ্লাস সামনে ধরো, তোমার তীব্রতাটা কিন্তু কিছুটা কমে যায়, তাপটা কম লাগে। তোমার বাসে যাইতেছো, বাসে গ্লাসটা লাগাই দিছো, গ্লাস লাগাইলে কি হয়, তোমার তাপটা কম লাগে, কারণ তার তীব্রতাটা কি হয়ে যায়, কমে যায়। একটা মাধ্যম থেকে যখন মাধ্যমের ভিতর দিয়ে আলোটাকে যাইতে হয়, ওই মাধ্যমে আলোর তীব্রতাটা কিছুটা কি হয়ে যায়, কমে যায়। তো ঢোকার সময় তার তীব্রতা কত ছিল, আই নট। এই পাশ দিয়ে দেখো আলোটা বের হয়ে যাবে, যেহেতু স্বচ্ছ, এটা স্বচ্ছ পাত্র নিতে হবে, তোমাকে গ্লাসের পাত্র নিতে হবে। তো আলোটা বের হয়ে যাবে, তখন তার তীব্রতা ধরো আই। তো অবশ্যই আই নট ইজ গ্রেটার দেন কি হবে, আই হবে। কারণ ঢুকতেছে তখন তার তীব্রতা অনেক বেশি হবে, বের হওয়ার সময় তার তীব্রতাটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, আলোটুকু কতটুকু পথ গমন করলো, এই প্রান্ত থেকে ধরো কতটুকু পথ সে গেছে, মানে মাধ্যমের ভিতরে এই পাশ থেকে এই পাশ, এই দৈর্ঘ্যটা আমি ধরলাম এল।
আচ্ছা, আর দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা কি ধরলাম সি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো এটাকে কিভাবে আমরা বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সূত্রর নাম হলো বিয়ার ল্যাম্বার্ট সূত্র। আচ্ছা, বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা কেন, তার নামটা বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা কেন? বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা কারণ হলো একটা সূত্র হলো বিয়ারের সূত্র একটা, ল্যাম্বার্টের সূত্র আরেকটা। এই দুইটা সূত্রকে কম্বাইন করে একটা সূত্র দেওয়া হয়েছে, সেই সূত্র দিয়ে ঘনমাত্রাটা আমরা নির্ণয় করতে পারি এই তীব্রতা দিয়ে। ওকে, তো কিভাবে করছে দেখো, বিয়ারের সূত্রটা কি, বিয়ারের সূত্রটা বলছে, প্রথমে আমরা ল্যাম্বার্টের সূত্রটা দেখবো, পরে বিয়ারের সূত্রটা দেখবো। বিয়ারের সূত্রটা বলছে কোন স্বচ্ছ মাধ্যমে কোন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি পরিবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে তীব্রতা হ্রাসের হার, পুরুত্বের সাথে তীব্রতা হ্রাসের হার আপাতিত রশ্মির তীব্রতার সমানুপাতিক। ঠিক আছে, আপাতিত রশ্মির তীব্রতা সমানুপাতিক। ওকে, আপাতত রশ্মি তীব্রতা সমানুপাতিক। তো 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 তীব্রতা হ্রাসের হার, পুরুত্বের সাথে তীব্রতা হ্রাসের হার, তীব্রতা হ্রাসের হারকে আমরা ডেল ডি আই ধরলাম, তীব্রতা হ্রাসের হারকে আমরা ডি আই ধরলাম, হ্রাস দিন এই জন্য একটা মাইনাস আসছে। এটা কিসের সাথে, পুরুত্বের সাথে, তাহলে কি মাইনাস ডি আই বাই ডিএল। এটা কিসের সমানুপাতিক, তীব্রতার সমানুপাতিক, মানে আই এর সমানুপাতিক। ঠিক আছে, এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠে আমরা একটা কি আসলাম, একটা ধ্রুবক আসলো। তারপর যেহেতু ডি আর ডিএল এর ব্যাপার আছে, আমরা এখানে কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন করে আমাদের এত কিছু দেখার দরকার নেই, ইন্টিগ্রেশন করে কি কি আসে, আমাদের লিমিটের ব্যাপার আছে। লিমিটের তীব্রতার লিমিটটা কি হবে, এই পাশ থেকে এই পাশে, এই পাশে তীব্রতা কি ছিল আই নট, ওই পাশে তীব্রতা ছিল কি আই। ওকে, এটা হলো তীব্রতার লিমিট। আর দূরত্বের লিমিটটা কত হবে, এই পাশে হলো জিরো আর এই পাশে কত এল। এরকম একটা লিমিট দিয়ে আমরা যে ফাইনালে যেটা পাবো, মানে বিয়ারের সূত্র থেকে আমরা যেটা পাইছি, সেটা হলো এই যে এটা। এটাই মনে রাখতে, এটাই ইয়ে করতে হবে। তোমাদের এই সূত্রের প্রতিপাদন আসবে না, জাস্ট আমি একটু দেখাইতেছি যে বিয়ারের সূত্র কোনটা, ল্যাম্বার্টের সূত্র কোনটা। এটা কি আসে, লন আই বাই আই নট। আই নটটা কি ছিল, যখন ঢুকতেছে আলোটা তখন তীব্রতা, আর আইটা কি, বের হয়ে যাওয়ার তীব্রতা। ওকে, ইকুয়ালস টু কি মাইনাস কে ওয়ান এল, এলটা কি, পুরুত্ব। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, এবার হলো আমরা বিয়ালের সূত্রটা আসো। বিয়ার কি বলছে, ঘনমাত্রার সাথে তীব্রতা হ্রাসের হার আলোর তীব্রতার সমানুপাতিক। তাহলে দেখো, ঘনমাত্রার সাথে তীব্রতা হ্রাসের হারটা কি হবে, মাইনাস ডিআই বাই ডিসি। এটা কিসের সমানুপাতিক হবে, তীব্রতার সমানুপাতিক হবে। ওকে, এখানেও তারপর ক্যালকুলাস করে বা যেটা করে এখানে তোমার এই যে যেটা পাইলো, লন আই বাই আই নট মাইনাস কে টু সি। এবার দুইটাকে আমরা সমন্বিত করব। সমন্বিত করব, দেখো দুইটা সমীকরণের বাম পাশ সেম। তাহলে আমরা দেখো দুইটা সমীকরণের বাম পাশ সেম, আমি দেখাইতেছি। দুইটা সমীকরণের দেখো বাম পাশ সেম। এই যে লন আই বাই আই নট, এখানে লন আই বাই আই নট। তো এটাকে সমন্বিত করার সময় কি লিখতে, ধরো বাম পাশটা আমরা সেম লিখলাম, লন আই বাই আই নট। আর এখানে ধ্রুবক আছে, উপরে একটা ধ্রুবক আছে কে ওয়ান, নিচে একটা ধ্রুবক আছে কি কে টু। এই দুইটাকে আমরা কি লিখতে পারি, গুণফল আকারে লিখতে পারি, মানে এটার গুণ আকারে ওইটা লিখতে পারি আর কি আমরা। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি দেখো, মাইনাস কে ওয়ান কে টু আর কি সিএল, এগুলাকে সমান্বিত করা বলে। যদি বাম পাশ সেম হয়, ডান পাশের গুলা গুণ আকারে হয়, এগুলা তখনই করা যায় যখন তোমার সমানুপাতিক বা সমানুপাতিক ধ্রুবকের ক্ষেত্রে থাকবে। 9 তোমাদের একটা চ্যাপ্টার থাকার কথা এরকম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা কি লন আই বাই আই নট কি হয়, মাইনাস কে ওয়ান কে টু সিএল। তো এখানে লন কে আমরা লগে কনভার্ট করব। দেখো মাইনাস দিয়ে দুই পাশে গুণ করে দিলে কি হয়, মাইনাস লন আই বাই আই নট। আর এখানে কি হয়, কে ওয়ান কে টু সিএল। মাইনাস লন হলে কি হয়, জিনিসটা উল্টায় যায়, তাহলে কি হবে, উপরে আই নট হবে, নিচে আই হবে। তারপর লন কে আমরা লগে কনভার্ট করব। তাহলে কে ওয়ান কে টুর সাথে 0.234 হ্যান ত্যান গুণ হবে আর কি। ঠিক আছে, ওগুলা বাদ দিয়ে এই যে ফাইনালি আমরা যে সমীকরণটা পাইলাম, লগ আই নট বাই আই, আমাদের এটাই মনে রাখা লাগবে, প্রসেস টোসেস কিচ্ছু লাগবে না। তোমাদের বইতে হয়তো ওইভাবে দেওয়া নেই, লগ আই বাই আই ডট বাই আই ইকুয়ালস টু ইসিএল বা ইসিএল। ইসিএলটা কি, এই যে কে ওয়ান কে টু বাই 2.303, এটার নামটা কি, মোলার এক্সটিংকশন ধ্রুবক। স্যার বলতে পারো যে 2.303 কই থেকে আসলো, এই যে লনটাকে লগে কনভার্ট করছি, তাহলে আমার এই জন্য 2.303 আসছে। লন ইকুয়ালস টু হলো 2.303 লগ। তাহলে এখানে এই পাশে আসবে 2.303, ওইটা ওই পাশে গেলে কি হবে, কে ওয়ান কে টু ভাগ হয়ে যাবে। ওইটাকে আমরা সমন্বিত ভাবে কি দিলাম, ই দিলাম। ইটা মানে কি, মোলার এক্সটিংকশন ধ্রুবক, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, সিটা হলো কি দ্রবণের ঘনমাত্রা, আর এলটা কি তোমার দ্রবণের পুরুত্ব, মানে পাত্রের পুরুত্ব। ঠিক আছে, আর আই নটটা কি, যখন আলোটা পড়ছিল সেই আলোর তীব্রতা, আর আইটা কি, বের হয়ে যাওয়ার তীব্রতা। ঠিক আছে, এই লগ আই নট বাই আইটাকে বলা হয় শোষণ বা অ্যাবজর্বেন্স বা এ। ঠিক আছে, শোষণ অ্যাবজর্বেন্স বাই এ। তাহলে আমাদের ফাইনালি সমীকরণটাকে কি লিখতে পারি, এ ইকুয়ালস টু ইসিএল। এটা কি শোষণ,
ইটা কি মোলার এক্সটিংকশন ধ্রুবক, ঠিক আছে, সিটা কি দ্রবণের ঘনমাত্রা, এলটা হলো দ্রবণের পুরুত্ব, ঠিক আছে। তো এলটা হলো দ্রবণের পুরুত্ব। তো আমরা এখান থেকে তখন ইয়া করতে পারি আমরা, দেখো আমাদের এবার যদি আমরা, এটা হলো আমাদের শোষণ আর এলটা হলো পুরুত্ব। আমি তোমাকে একটা জিনিস দেখাই, যেটা হলো যদি আমরা ধরো সাপোজ ধরো আমাদের চিত্রটার ক্ষেত্রে আমাদের যাইতে হবে, চিত্রটার মধ্যে আমরা যদি দেখাই একটা লেখ আমরা আঁকবো, আমাদের এ ইকুয়ালস টু ইসিএল এটাই আমাদের জানা লাগবে, পুরো প্রসেসটা আমাদের কিছুই জানা লাগবে না। বিয়ারের সূত্রটা পড়বা, ল্যাম্বার্টের সূত্রটা পড়বা, বিবৃতিটা, আর কিছু জানা লাগবে না। দেখো শোষণটা যতই আলোটা সামনে যাবে, আলোটা কিন্তু তত শোষিত হইতে থাকবে, এই জন্য তার তীব্রতাটা আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। যতই সামনের দিকে আগাবা তোমার শোষণটা তত বাড়তে থাকবে, শোষণের পরিমাণটা বাড়তে থাকবে। মানে ধরো এখান থেকে আগাইতেছি, আস্তে আস্তে আগাইতেছি, পুরুত্বটা আস্তে আস্তে কভার করতেছি, তাহলে পুরুত্বটা যত বেশি সামনের দিকে বাড়তেছে তার শোষণটাও কি তত বাড়তেছে। তাহলে পুরুত্ব আর শোষণটা কি সমানুপাতিক। এখানে আমরা ধরো, এখানে আমরা যদি ইয়া করতে পারি সমীকরণ থেকে এটা বলতে পারি, সমীকরণটা কি, এ ইকুয়ালস টু ইসিএল, ঠিক আছে। ই আর সি যদি সব ইয়া থাকে ধ্রুবক, সিটা যদি দ্রবণের ঘনমাত্রা কি সেম ওইটাই তো থাকবে, আলো ফেলানোর ফলে তো ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না, ঘনমাত্রা ওইটাই থাকবে। তাহলে ই আর সি যদি ধ্রুবক হয় তাহলে এ সমানুপাতিক এল লেখা যায়। তাহলে এ সমানুপাতিক এল এর লেখচিত্রটা কি হবে, এই যে এল যত বাড়বে এ ও বাড়বে, এই যে দেখো লেখে সমীকরণ এটা। তাহলে এই সমীকরণের স্লপ, স্লপটা কি টেন থিটা, এতটুকু নিলাম, স্লপটা কি টেন থিটা, ঠিক আছে। টেন থিটা ইকুয়ালস টু কি, এটা হলো এ, ঠিক আছে, আর এটা হলো এল। তাহলে স্লপ কি, আমাদের টেন থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, স্লপ মানে টেন থিটা, মানে ঢাল, ঢাল মানে কি টেন থিটা, টেন থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি এ আর ভূমি কি এল। তাহলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, স্লপ ইকুয়ালস টু কত এ বাই এল, আমরা কি করতে পারি লিখতে পারি। দেখো আমরা পরের সমীকরণে লিখছি, আচ্ছা এই যে দেখো আমি পরের সমীকরণে স্লপ ইকুয়ালস টু কি এ বাই এল, আচ্ছা স্লপ ইকুয়ালস টু এ বাই এল, তাহলে স্লপ ইকুয়ালস টু ইসি, আচ্ছা এ বাই এল ইকুয়ালস টু ইসি লেখা যায় না। দেখো আমি যদি এখান থেকে আহ কি করি, এলটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এ বাই এল ইকুয়ালস টু কি লেখা যায়, ইসি লেখা যায়। ওকে, আচ্ছা এ বাই এল ইকুয়ালস টু ইসি লেখা যায়, তাহলে স্লপ ইকুয়ালস টু কি ইসি, তাহলে সি ইকুয়ালস টু কি স্লপ বাই ই, ঠিক আছে। এটা আমি একটা জাস্ট একটা সমীকরণ বের করে রাখলাম যদি কখনো স্লপ দেওয়া থাকে। আচ্ছা একটা ম্যাথ দেখি আমরা, ছোট্ট একটা ম্যাথ, নৈমিত্তিক হিসেবে এটা বেশি আসে, ঠিক আছে। একটি দ্রবণের ই মানে মোলার এক্সটিংকশন ধ্রুবকটা কি আছে, দেওয়া আছে, ঠিক আছে। পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য মানে কতটুকু পথ আলোটা গেছে দ্রবণের মধ্যে দিয়ে, মানে পুরুত্বটা, ঠিক আছে। তাহলে এটা হলো ই দেওয়া আছে, এটা হলো এল দেওয়া আছে, আর শোষণ দেওয়া আছে ওয়ান। তাহলে দ্রবণটির ঘনমাত্রা কত, তাহলে যা আছে সবই দেওয়া আছে। এ ইকুয়ালস টু কত ইসিএল, তাহলে সি ইকুয়ালস টু কত এ বাই ইএল, এ এর মান কত ওয়ান, ই এর মান কত ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ, আর এল এর মান কত ওয়ান। এখানে দেখতে হবে মোলার এক্সটিংকশনের ধ্রুবকটা একটু ইয়া এককটা একটু দেখো, একটু খেয়াল করো, লিটার পার মোল পার সেন্টিমিটার। দেখো এক্সটিংকশনের এককটা কি পার সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে পথের দৈর্ঘ্যটাও পার সেন্টিমিটারে নিতে হবে। যদি পথের দৈর্ঘ্যটা তোমার ধরো মিটার হয়, সরি ইয়াটা এক্সটিংকশনের পার্টটা যদি তোমার ধরো পার মিটারে দেওয়া থাকে, তাহলে পথের দৈর্ঘ্যটা তোমার মিটারে নিতে হইতো, কিন্তু সেন্টিমিটারে পার সেন্টিমিটারে বেশি দেওয়া থাকবে, কারণ এটা অল্প একটু পথের জন্য করবে তো এটা সবসময় সেন্টিমিটারে দেওয়া থাকবে, ঠিক আছে। এই টাইপের ছোট্ট ম্যাথ, এগুলো একদম ছোট্ট ম্যাথ, বাট একটা সূত্র তোমার বের করতে হবে। আমরা দুইটা সূত্রকে কম্বাইন করে আমরা এটা করছি, ঠিক আছে। মানে একটা ইয়া বানাইছি, একটা একটা কনক্লুশনে আসছি আমরা, ঠিক আছে। একটা কনক্লুশনে এসে আমরা এই এ ইকুয়ালস টু ইসিএল, পরে আবার স্লপ ইকুয়ালস টু ইসি, এই সূত্রটা আনলাম আর কি। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এখানে মাঝখানে যে প্রসেস গুলো করা হয়েছে প্রসেস গুলো আমি না গেলাম, কারণ এগুলো দরকার নেই। এগুলোর মধ্যে প্রসেস হলো ক্যালকুলাস আছে, এসে আছে ক্যালকুলাস আছে, অনেক বড় হবে জিনিসটা, সমাকলন করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে তারপরে রেজাল্টটা দাঁড় করাইতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন হয়তো তোমরা তোমরা ট্রাই করো, ইন্টিগ্রেশন যদি করতে পারো কইরো, কোনো সমস্যা নেই, বাট এটা তেমন কোনো কিছু লাগবে না, ঠিক আছে। এই হলো আমাদের থার্ড চ্যাপ্টার, মানে আমাদের থার্ড চ্যাপ্টার শেষ। থার্ড চ্যাপ্টারটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল। এটার মধ্যে থিওরির থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক বেশি, থিওরি তেমন থিওরি ছিলই না, ঠিক আছে। ম্যাক্সিমাম এখানে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম, বা একটা বিক্রিয়া থেকে তুমি উৎপাদ কতটুকু ব্যবহার পাবা, বিক্রিয়ক কতটুকু ব্যবহার করলে উৎপাদ কতটুকু পাবা, একটার সাথে আরেকটা কিভাবে সমতাকরণ। তাহলে আমি এই অধ্যায় থেকে তোমাকে কোশ্চেন বলে দিতে পারি যে কি টাইপের কোশ্চেন আসবে। একটা টাইপ কোশ্চেন আসবে কি, গ ঘর নাম্বারই বলে দিই, বিভিন্ন ঘনমাত্রার ট্রান্সফার গুলো আসতে পারে। ধরো মোলারিটিকে পিপিএম এ নেওয়া,
মোলারিটিকে শতকরাতে নেওয়া, শতকরাকে মোলারিটিতে নেওয়া, পিপিএম কে মোলারিটিতে নেওয়া, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে। তারপরে আসতে পারে মিশ্রণের প্রকৃতি নির্ণয়, তোমাদের পড়াইছিলাম যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে হয়তো অ্যাসিডটা পুরোপুরি প্রশমিত হয় না বা ক্ষারটা পুরোপুরি প্রশমিত হয় না, তখন কি হয়? তখন দেখা যায় যে অ্যাসিডটা অবশিষ্ট থাকে বা ক্ষারটা অবশিষ্ট থাকে। তখন কি মিশ্রণের প্রকৃতি নির্ণয় তোমাদের ম্যাথ করাইছি। তারপরে হলো একাধিক অ্যাসিড বা ক্ষার থাকলে তখন কিভাবে ম্যাথ গুলা করতে হয় ওইটাও তোমাদের দেখাইছি। এগুলা ম্যাথ আসতে পারে। তারপরে আসতে পারে কি নির্দেশকের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, যে কোন নির্দেশক উপযুক্ত বিশ্লেষণ করো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হলো জারণ বিজারণ ঠেকাতে এক সেট কোশ্চেন থাকবে এবং কোশ্চেনটা বলে দেওয়া যায় কি থাকবে, সমতাকরণ আর হলো ম্যাথ, 7 মার্ক একদম ফিক্সড আসবেই। আর আয়োডোবিতে এখান থেকে অনুধাবনমূলক কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে তোমার নৈমিত্তিকটা বেশি ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই হইলো আমাদের থার্ড চ্যাপ্টার। ঠিক আছে, তো থার্ড চ্যাপ্টার তোমরা পড়বা, কিছু বাকি থাকলে আমাকে বলবা, লাস্টের দিকে কিছু গ্যাস ক্রোমাটোগ্রাফি সেই আছে, ওগুলা লাগবে না। ঠিক আছে, তো আমরা নেক্সট কেমিস্ট্রি ক্লাসে আমরা ফোর্থ চ্যাপ্টার শুরু করব। যদি তোমরা বলো যে আমি ফোর্থ চ্যাপ্টারই শুরু করব, তাহলে আমি ফোর্থ চ্যাপ্টার শুরু করব। আর যদি অন্য কোনো চ্যাপ্টার লাগে তাহলে আমাকে বলবো। ঠিক আছে, আর বায়োলজি নেক্সট কোন চ্যাপ্টার পড়বো সেটাও আমাকে জানাবা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো। আর কারিমা কেন ক্লাস করলো না ওকে একটু জিজ্ঞেস করো, ও তো অনলাইনে ছিল। স্যার আমি তো সিলেবাস দিয়েছিলাম গ্রুপে, হ্যাঁ, দুইটারই সিলেবাস দিছি। আচ্ছা একটু যদি আবার দিলে আমার জন্য কি ভালো হয়, কেন আচ্ছা আমি ঠিক আছে, আবার দিব, আমি সমস্যা নেই, আচ্ছা কোথায় আবার আছে দিব। ওইটা বুঝই তো, মানে গ্রুপে তো অনেক কথাই হয়। ঠিক আছে, আর জি তোমরা একটু আমাকে গাইড করে যে কোনটা পড়লে ভালো হয়, তোমাদের সিলেবাস তোমরাই ভালো বুঝবে আমার থেকে, তাই না? স্যার। একটু গাইড করে বললো যে কোনটা পড়াইতে হবে, আমি ওইটাই পড়াবো, ওই দিনের ওই লেকচারটাই বানাবো, কারণ আমার আগে লেকচার বানানো লাগে তো। এজন্য তোমরা যদি একটু আগে জানাতো তাহলে আমাকে ভালো হবে। বুঝছো তো, লেকচার বানাইতে একটু টাইম লাগে, মানে তোমাকে মোটামুটি আধা ঘন্টার টাইম দেওয়া লাগে লেকচার বানাইতে। ঠিক আছে, তো একটু আগে জানাই দিও আমাকে, আমি ওইভাবেই পড়াবো। তোমার বায়োলজি কোন চ্যাপ্টারটা পড়াবো, ফার্স্ট পেপার পড়াইলে ফার্স্ট পেপারে যাবো। বায়োলজি কিন্তু এখন আমি ফার্স্ট পেপার তোমাদের ধরি নেই, পড়াই নেই, কখনোই পড়াই নেই। ঠিক আছে, তো বায়োলজি যদি স্যার ফার্স্ট ইয়ার, স্যার বলবো, বলো বলো। ফার্স্ট ইয়ারে হচ্ছে প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ। এটা সরি বায়োলজি। আর সেকেন্ড আর পেপার? সেকেন্ডে, এটাই তো সেকেন্ড পেপারের কথাই বলছি। ও সেকেন্ড পেপারে 1 থেকে 7। হ্যাঁ ফার্স্ট, সরি ফার্স্ট সেমিস্টারে, সরি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড পেপারে 1 থেকে 7, ফার্স্ট পেপারে কিছু নাই। ফার্স্ট পেপারের তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কেমিস্ট্রি সিলেবাসটা কি? কেমিস্ট্রি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়নের শুরু থেকে অ্যালফেটিক হাইড্রোকার্বন পর্যন্ত, আর তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। ওকে, বুঝতে পারছি। তোমাদের এই পরীক্ষা কবে হবে? স্যার এটা তো ডেট নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওইভাবেই পড়ি, আমরা পড়তে থাকি। স্যার এভাবে আগে গেলে সমস্যা না, কারণ কলেজ তো খুলতেছে না ওই ওইটাই, হিসাবে। তোমাদের এই সিলেবাস চেঞ্জ হইতে পারে, আমি পড়াতে থাকি আমার হ্যাঁ মতো। এটাই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, ওকে তাহলে, ভালো থাকো। জি আর স্যার, আমার দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জি স্যার। কথা অনেক মাঝখানে অফ হয়ে গেছিল, নাক বন্ধ হয়ে গেছিল, নাক ক্লিয়ার করতে করতে এই অবস্থা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। নিজের যত্ন নিয়ে। এটা আমার সারা বছরের প্রবলেম, 12 মাসে তোমার 14-15 বার ঠান্ডা লাগে আমার। ঠিক আছে, আচ্ছা দোয়া করে। আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।